এই বেদেনি, দেখি তোর সাপ কেমন। শখ দেখি যে খুব, পয়সা দিবা? পয়সা দিব না, তুই সাপ দেখালে আমি বাঘ দেখাবো। বাঘ? কে লোকটা? যেমন অদ্ভুত চেহারা তেমনি কি অদ্ভুত কথা, বলে বাঘ দেখাইবে। এই শুনো শুনো, সত্য বলছো? বেশ, দেখো, আগে আমার বাঘ দেখো। প্রদীপের গল্প স্বল্প, শুধুমাত্র ফান্টানে। এখানে থাকছে কিছু রহস্য, কিছু ভয়, কিছু হাসি, কিছু প্রেম আর অনেক কাহিনী। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো পাইরেসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। দয়া করে পাইরেসি করবেন না এবং পাইরেসি সাপোর্ট করবেন না। প্রদীপের গল্প স্বল্পে আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বেদেনি। শম্ভু বাজিকর এ মেলায় প্রতি বছর আসে। তার বসিবার স্থানটা মা কঙ্কালীর স্টেটের খাতায় চিরস্থায়ী বন্দোবস্তের মতো কায়েমি হইয়া গিয়াছে। লোকে বলে বাজি, কিন্তু শম্ভু বলে ভোজবাজি, সার্কাস। ছোট তাঁবুটার প্রবেশ পথের মাথার উপরেই ঝাঁপড়ে আঁকা একটা বাঘের ছবি, অন্য পাশে একটা মানুষ, তাহার হাতে এক রক্তাক্ত তলোয়ার, অপর হাতে একটা ছিন্ন মুন্ড। প্রবেশ মূল্য মাত্র 2 পয়সা। ভোজবাজি অর্থে গোলক ধামের খেলা। ভিতরে পট টাঙাইয়া কাপড়ের পর্দায় শম্ভু লেন্স লাগাইয়া দেয়। পল্লীবাসীদের বিমুগ্ধ বিস্ময়ে সেই লেন্সের মধ্যে দিয়ে দেখে আংরেজ লোকের যুদ্ধ, দিল্লি কা বাদশাহ, কাবুল কে পাহাড়, তাজ বিবি কা কবর। তারপর শম্ভু লোহার রিং লইয়া খেলা দেখায়। সর্বশেষে একটি পর্দা ঠেলিয়া দেখায় খাঁচায় বন্দি একটা চিতাবাঘ। বাঘটাকে বাহিরে আনিয়া তাহার উপরে শম্ভুর স্ত্রী রাধিকা বেদিনী চাপিয়া বসে। বাঘের সম্মুখের থাবা দুইটি ধরিয়া টানিয়া তুলিয়া আপন ঘাড়ের উপর চাপাইয়া মুখোমুখি দাঁড়াইয়া বাঘটাকে চুমো খায়। সর্বশেষে বাঘটার মুখের ভিতর আপনার প্রকাণ্ড চুলের খোপাটা পুরিয়া দেয়। মনে হয় মাথাটাই বাঘের মুখের মধ্যে পুরিয়া দিল। সরল পল্লীবাসীরা স্তম্ভিত বিস্ময়ে নিঃশ্বাস রুদ্ধ করিয়া দেখিতে দেখিতে করতালি দিয়া উঠে। তাহার পরই খেলা শেষ হয়। দর্শকের দল বাহির হইয়া যায়। সর্বশেষ দর্শকটির সঙ্গে শম্ভুও বাহির হইয়া আসিয়া আবার তাঁবুর দুয়ারে জয় ঢাক পিটিতে থাকে। জয় ঢাকের সঙ্গে স্ত্রী রাধিকা বেদিনী একজোড়া প্রকাণ্ড করতাল বাজায়। ওই বড় বাঘ। বড় বাঘ কি করে? পক্ষীরাজ ঘোড়া হয়, মানুষের সুমা খায়, জ্যান্ত মানুষের মাথা মুখের মধ্যে পড়ে কিন্তু খায় না। ওই বড় বড় বাঘ। কথাগুলো শেষ করিয়াই সে ভিতরে গিয়া বাঘটাকে তীক্ষ্ণাগ্র অঙ্কুশ দিয়া খোঁচা মারে। সঙ্গে সঙ্গে বাঘটা বারবার গর্জন করতে থাকে। তাঁবুর দুয়ারের সম্মুখে সমবেত জনতা ভীতিপূর্ণ কৌতূহল কম্পিত বক্ষে তাঁবুর দিকে অগ্রসর হয়।
দুয়ারের পাশে দাঁড়াইয়া বেদেনী 2টি করিয়া পয়সা লইয়া প্রবেশ করিতে দেয়। এছাড়াও বেদেনীর নিজের খেলা আছে, তাহার কাছে আছে একটা ছাগল, 2টা বাঁদর আর গোটা কতক সাপ। সকাল হইতেই সে আপনার ঝুলি ঝাঁপি লইয়া গ্রামে বাহির হয়। গৃহস্থের বাড়ি খেলা দেখাইয়া গান গাইয়া উপার্জন করিয়া আনে। এবার শম্ভু কঙ্কালীর মেলায় আসিয়া ভীষণ ক্রুদ্ধ হইয়া উঠিল। কোথা হইতে আর একটা বাজির তাঁবু আসিয়া গিয়াছে। তাহার জন্য নির্দিষ্ট জায়গাটা অবশ্য খালি পড়িয়া আছে, কিন্তু এ বাজির তাঁবুটা অনেক বড় এবং কায়দাকরণেও অনেক অভিনবত্ব আছে। বাহিরে 2টা ঘোড়া, একটা গরুর গাড়ির উপর একটা খাঁচা রহিয়াছে। নিশ্চয়ই নিশ্চয়ই উহাতে বাঘ আছে। গরুর গাড়ি 3খানা নামাইয়া শম্ভু নতুন তাঁবুর দিকে মর্মান্তিক ঘৃণায় হিংস্র দৃষ্টিতে চাহিয়া দেখিল। তারপর আক্রোশ ভরা নিম্ন কণ্ঠে বলিল, সালা! তাহার মুখ ভীষণ হইয়া উঠিল। শম্ভুর সমগ্র আকৃতির মধ্যে একটা নিষ্ঠুর হিংস্র ছাপ যেন মাখানো আছে। ক্রূর নিষ্ঠুরতা পরিবাঞ্জক এক ধরনের উগ্র তামাটে রং আছে। শম্ভু দেহবর্ণ সেই উগ্র তামাটে, আকৃতি দীর্ঘ, সর্বাঙ্গে একটা শ্রীহীন কঠোরতা, মুখে কপালের নিচেই একটা খাঁজ, সাপের মতো ছোট ছোট গোল গোল চোখ। তাহার উপর জন্তুর সম্মুখের 2টা দাঁত যেন বাঁকা হিংস্র ভঙ্গিতে অহরহ বাহিরে জাগিয়া থাকে। হিংসায় ক্রোধে সে আরো ভয়াবহ হইয়া উঠিল। রাধিকাও হিংসায় ক্রোধে ধারালো ছুরি যেমন আলোকের স্পর্শে চকমক করিয়া ওঠে, তেমনি চকমক করিয়া উঠিল। দাঁড়া, ভগের খাসায় দিব গোখুরা ডেকা সেইরা। রাধিকার উত্তেজনার স্পর্শে শম্ভু আরো উত্তেজিত হইয়া উঠিল। ক্রুদ্ধ দীর্ঘ পদক্ষেপে অগ্রসর হইয়া নূতন তাঁবুটার ভিতর ঢুকিয়া বলিল, কে বটে? এই মালিক কে বটে? কি কি চাই? তাঁবুর ভিতরের আর একটা পর্দা ঠেলিয়া বাহির হইয়া আসিল একটি জোয়ান পুরুষ, 6 ফিটের অধিক লম্বা, শরীরের প্রতি অবয়বটি সবল এবং দৃঢ়, কিন্তু তবুও দেখিলে চোখ জুড়াইয়া যায়। লম্বা হালকা দেহ, তেজি ঘোড়ার যেমন মনোরম লাবণ্য ঝকমক করে, লোকটির হালকা সবল দৃঢ় শরীরে তেমনই একটি লাবণ্য আছে। রং কালোই, নাকটি লম্বা টিকালো, চোখ সাধারণ, পাতলা ঠোঁট 2টির উপর তুলি দিয়া আঁকা গোঁফের মতো একজোড়া গোঁফ সুচাগ্র করিয়া পাক দেওয়া, মাথায় বাবরি চুল, গলায় কারে ঝুলানো একটি সোনার ছোট চাকা তক্তি। সে আসিয়া শম্ভুর সম্মুখে দাঁড়াইল। দুজনেই দুজনকে দেখিতেছিল। কি কি চাই? নূতন বাজিকর আবার প্রশ্ন করিল। কথার সঙ্গে সঙ্গে মদের গন্ধে শম্ভুর নাকের নিচের বায়ুস্তর ভুর ভুর করিয়া উঠিল। শম্ভু খপ করিয়া ডান হাত দিয়া তাহার বাঁ হাতটা চাপিয়া ধরিল। এ আমার জায়গা, আমার, আমি আজ 5 বছর এখানে বসছি। ছোকরাটিও খপ করিয়া আপন ডান হাতে শম্ভুর বাঁ হাত চাপিয়া ধরিল।
সে হবে, আগে মদ টুকছা। শম্ভুর পিছনে জল তরঙ্গ বাদ্যযন্ত্রের দ্রুততম গতিতে যেন গদ বাজিয়া উঠিল। কটি বোতল আছে তোমার নাগর, মদ খাওয়াইবা? ছোকরাটি শম্ভুর মুখ হইতে পিছনের দিকে চাহিয়া রাধিকাকে দেখিয়া বিস্ময়ে মোহে কথা হারাইয়া নির্বাক হইয়া গেল। কালো সর্পিনীর মতো ক্ষীণতনু দীর্ঘাঙ্গিনী বেদিনীর সর্বাঙ্গে যেন মাদকতা মাখা। তাহার ঘন কুঞ্চিত কালো চুলের মাঝখানে সাদা সুতোর মতো সিথিতে, তাহার ঈষৎ বঙ্কিম নাকে, টানা অর্ধনিমিলিত ভঙ্গির মদির দৃষ্টি দুইটি চোখে, সুচালো চিবুকটিতে, সর্বাঙ্গে মাদকতা। সে যেন মদিরার সমুদ্র স্নান করিয়া উঠিল। মাদকতা তাহার সর্বাঙ্গ বাইয়া ঝরিয়া ঝরিয়া পড়িতেছে। মহুয়া ফুলের গন্ধ যেমন নিঃশ্বাসে ভরিয়া দেয় মাদকতা, বেদিনীর কালো রূপও তেমনি চোখে ধরাইয়া দেয় একটা নেশা। শুধু রাধিকাই নয়, এই বেদে জাতের মেয়েদের এটা একটা জাগতিক রূপ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য রাধিকা রূপের মধ্যে একটা প্রতীকের সৃষ্টি করিয়াছে, কিন্তু মোহময় মাদকতার মধ্যে আছে খুরের মতো ধারের ইঙ্গিত। চারিদিকে হিংস্র তীক্ষ্ণ উগ্রতার আভাস। মোহমত্ত পুরুষকেও থমকিয়া দাঁড়াইতে হয়, ভয়ের চেতনা জাগাইয়া তোলে। বুকে ধরিলে হৃৎপিণ্ড পর্যন্ত ছিন্ন ভিন্ন হইয়া যাইবে। রাধিকার খিলখিল হাসি থামে নাই। সে নতুন বাজিকরের বিস্ময় বিহ্বল নীরব অবস্থা দেখিয়া আবার বলিল, বাঘ হর্রা গেল যে নাগরের। বেদের বাচ্চা গো আমি, বেদের ঘরে অভাব। এসো। কথা সত্য, এই জাতিটি মদ কখনো কিনিয়া খায় না। উহারা লুকাইয়া চোলাই করে, জেলেও যায়, কিন্তু তা বলিয়া স্বভাব কখনো ছাড়ে না। শাসন বিভাগের নিকট পর্যন্ত ইহাদের এই অপরাধটা অতি সাধারণ হিসাবে লঘু হইয়া দাঁড়াইয়াছে। শম্ভুর বুকখানা নিঃশ্বাসে ভরিয়া এতখানি হইয়া উঠিল, আহ্বানকারীও তাহার স্বজাতি। নতুবা সে রাধিকার দিকে ফিরিয়া কঠিন দৃষ্টিতে চাহিয়া বলিল, এই এই তুই আইলি কেনে এখানে? মরণ তোমার, আমি মদ খাবো নাই। তাঁবুর ভিতরে ছোট একটা প্রকোষ্ঠের মধ্যে মদের আড্ডা বসিল। চারিদিকে পাখির মাংসের টুকরা টুকরা হাড়ের কুচি। একরাশি মুড়ি ছড়াইয়া পড়িয়া আছে, একটা পাতায় এখনো খানিকটা মাংস, আর একটায় কতকগুলি মুড়ি, পেঁয়াজ, লঙ্কা, খানিকটা নুন। দুইটি খালি বোতল গড়াইতেছে, একটা বোতল অর্ধ সমাপ্ত। বিব্রস্ত বসনা একটি বেদের মেয়ে পাশেই নেশায় অচেতন হইয়া পড়িয়া আছে। মাথার চুল ধুলায় রুক্ষ, হাত দুইটি মাথার উপর দিয়া ঊর্ধ্ব বাহুর ভঙ্গিতে মাটিতে লুণ্ঠিত। মুখে তখনও মদের ফেনা বুদবুদের মতো লাগিয়া রহিয়াছে শান্তশিষ্ট চেহারার মেয়েটির। তোমার বেদিনী, ইজে কাটা কলা গাছের পাড়া পড়েছে গো।
তারপর সে স্থলিত পদে খানিকটা অগ্রসর হইয়া একটা স্থানের আলগা মাটি সরাইয়া 2টা বোতল বাহির করিয়া আনিল। মদ খাইতে খাইতে কথা যাহা বলিবার বলিতেছিল নতুন বাজিকর আর রাধিকা। শম্ভু মত্ততার মধ্যে গম্ভীর হইয়া বসিয়াছিল। প্রথম পাত্র পান করিয়া রাধিকা বলিল, কি নাম গো তোমার বাজিকর? নাম শুনলি গালি দিব আমাকে বেদিনী? কেনে? নাম বটে কিষ্ট বেদে। গালি দিব কিনে? তোমার যে নাম রাধিকা বেদিনী, তাই বলছি। রাধিকা খিলখিল করিয়া হাসিয়া গড়াইয়া পড়িল। পরক্ষণে সে আপনার কাপড়ের ভিতর হইতে ক্ষিপ্র হস্তে কি বাহির করিয়া নূতন বাজিকরের গায়ে ছুড়িয়া দিয়া বলিল, কই গালিয়া দমন করো দেখি কিষ্ট, দেখি দেখি। শম্ভু চঞ্চল হইয়া পড়িল, কিন্তু কিষ্ট বেদে ক্ষিপ্র হাতে আঘাত করিয়া সেটাকে মাটিতে ফেলিয়া দিল। একটা কাল কেউটের বাচ্চা। আহত সর্পশিশু হিস হিস গর্জনে মুহূর্তে ফনা তুলিয়া দংশনদত হইয়া উঠিল। শম্ভু চিৎকার করিয়া উঠিল, আকামা! অর্থাৎ 20 দাঁত এখনো ভাঙা হয় নাই। কিষ্ট কিন্তু ততক্ষণে তাহার মাথাটা বাঁ হাতে চাপিয়া ধরিয়া হাসিতে আরম্ভ করিয়াছে। হাসিতে হাসিতে সে ডান হাতের ট্যাঁক হইতে ছুরি বাহির করিয়া দাঁত দিয়া খুলিয়া ফেলিল এবং সাপটার 20 দাঁত ও বিষের থলি 2 কাটিয়া ফেলিয়া রাধিকার গায়ে আবার ছুড়িয়া দিল। রাধিকাও ক্ষিপ্র গতিতে সাপটিকে ধরিয়া ফেলিল, কিন্তু রাগে সে মুহূর্ত পূর্বের ওই সাপটার মতোই ফুলিয়া উঠিল। আমার সাপ তুমি খামাইলা কেনে? তুমি যে বললে দমন করতে। রাধিকা মুহূর্তে আসন ছাড়িয়া উঠিয়া তাঁবু হইতে বাহির হইয়া গেল। সন্ধ্যার পূর্বে নূতন তাঁবুতে আজ হইতেই খেলা দেখানো হইবে। সেখানে খুব সমারোহ পড়িয়া গিয়াছে। বাহিরে মাচা বাঁধিয়া সেটার উপর বাজনা বাজিতে আরম্ভ করিয়াছে। একটা মেট্রোম্যাক্স আলো জ্বালিবার উদ্যোগ হইতেছে। রাধিকা আপনাদের ছোট তাঁবুটার বাহিরে আসিয়া দাঁড়াইল। তাহাদের খেলার তাঁবু এখনো খাটানো হয় নাই। রাধিকার চোখ 2টি হিংস্রভাবে যেন জ্বলিতেছিল। শম্ভু নিকটেই একটা গাছতলায় নামাজ পড়িতেছিল, আর একটু দূরে একটা গাছের পাশে নামাজ পড়িতেছে কেষ্টা। বিচিত্র জাত বেদেরা। জাতি জিজ্ঞাসা করিলে বলে বেদে, তবে ধর্ম ইসলাম। আচারে পুরো হিন্দু। মনসা পুজো করে, মঙ্গলচণ্ডী ষষ্ঠীর ব্রত করে, কালী দুর্গাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করে। নাম রাখে শম্ভু, শিব, কৃষ্ণ, হরি, কালী, দুর্গা, রাধা, লক্ষ্মী। হিন্দু পুরাণ গান করে। তাহারা নিজেদের বলে পটুয়া, চিত্রকরের জাত। বিবাহ আদান প্রদান সমগ্রভাবে ইসলাম সম্প্রদায়ের সঙ্গে হয় না। নিজেদের এই বিশিষ্ট সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ। বিবাহ হয় মোল্লার নিকট ইসলামী পদ্ধতিতে। মরিলে পোড়ায় না, কবর দেয়। জীবিকার বাজিকরেরা সাপ নাচাইয়া গান করে, বাঁদর ছাগল লইয়া খেলা দেখায়। কিন্তু এই নূতন তাঁবুর মতো সমারোহ করিয়া তাহাদের সম্প্রদায়ের কেহ কখনো খেলা দেখায় নাই। রাধিকার চোখ ফাটিয়া জল আসিতেছিল।
তাহার মনুষ্যচক্ষে কেবল ভাসিয়া উঠিয়াছিল উহাদের সবল তরুণ বাঘটির কথা। ইহারই মধ্যে লুকাইয়া সে বাঘটাকে কাঠের ফাঁক দিয়া দেখিয়া আসিয়াছে। সবল, দৃঢ়, ক্ষিপ্র তাবঞ্জক অঙ্গ প্রত্যঙ্গ, চকচকে চিকন লোম, মুখে হাসির মতো ভঙ্গি যেন অহরহই লাগিয়া আছে। আর তাহাদের বাঘটার স্থবির শিথিল দেহ অতি কর্কশ, খসখসে, লোমগুলো দেখিয়া রাধিকার শরীর ঘিন ঘিন করিয়া ওঠে। কতবার সে শম্ভুকে বলিয়াছে একটা নতুন বাঘ কিনিবার জন্য, কিন্তু শম্ভুর কি যে মমতা বাঘটার প্রতি, তাহার হেতু সে কিছুতেই খুঁজিয়া পায় না। নামাজ সারিয়া শম্ভু ফিরিয়া আসিতেই সে গভীর ঘৃণা ও বিরক্তির সহিত বলিয়া উঠিল, তোর ওই বুড়ো বাঘের খেলা কেউ দেখতে আসবে লাই। তুই জানিস সব? না, জানি না আমি, তুই জানছিস সব। মরা ভাঙছে, পুরে মরা বুড়োর নাচন দেখতে কার কবে ভালো লাগে রে, আর আমাকে বলে তুই জানছিস সব। শম্ভু মুহূর্তে ক্ষিপ্ত হইয়া উঠিল। পরিপূর্ণভাবে তাহার হিংস্র দুই পাটির দাঁত ওই বাঘের মতো ভঙ্গিতেই বাহির করিয়া সে বলিল, ছোকরার উপর যে বড় টান দেখি তোর। কি বললি বেঈমান? শম্ভু আর কোনো কথা বলিল না। অঙ্কুশভীত বাঘের মতো ভঙ্গিতেই সেখান হইতে চলিয়া গেল। ক্রোধে অভিমানে রাধিকার চোখ ফাটিয়া জল আসিল। বেঈমান এত বড় কথাটা বলিয়া গেল, সব ভুলিয়া গিয়াছে সে, নিজের বয়সটাও তাহার মনে নাই। 40 বৎসরের পুরুষ, তুই তো বুড়া। আমার বয়সের তুলনায় তুই তো বুড়া, বুড়া ছাড়া আর কি? রাধিকা এই সবে 22-এ পা দিয়াছে। সে কি দায়ে পড়িয়া শম্ভুকে বরণ করিয়াছে? রাধিকা তাড়াতাড়ি আপনাদের তাঁবুর ভিতর ঢুকিয়া গেল। সত্য কথা, সে আজ 5 বৎসর আগের ঘটনা। রাধিকার বয়স তখন 17। তাহারও 3 বৎসরের পূর্বে শিবপদ বেদের সহিত তাহার বিবাহ হইয়াছিল। শিবপদ ছিল রাধিকার চেয়ে বৎসর 3 বড়। আজও তাহার কথা মনে করিয়া রাধিকার দুঃখ হয়। শান্ত প্রকৃতির মানুষ, কোমল মুখশ্রী, বড় বড় চোখ, সে চোখের দৃষ্টি যেন মায়াবী দৃষ্টি। সাপ, বাঁদর, ছাগল এসবে তাহার আসক্তি ছিল না। সে করিত বেতের কাজ, ধামা বুনিত, চেয়ার পালিশের কাজ করিত, ফুলের শৌখিন সাজিত ইয়ার করিত। তাহাতে তাহার উপার্জন ছিল গ্রামের সকলের চেয়ে বেশি। তাহারা স্বামী স্ত্রীতে বাহির হইত। সে কাঁধে ভার বহিয়া লইয়া যাইত তাহার বেতের জিনিস, রাধিকা লইয়া যাইত তাহার সাপের ঝাঁপি, বাঁদর, ছাগল। শিবপদর সঙ্গে আরও একটি যন্ত্র থাকিত। তাহার কোমরে গোঁজা থাকিত বাঁশের বাঁশি। রাধিকা যখন সাপ নাচাইয়া গান গাইত, শিবপদ রাধিকার স্বরের সহিত মিলাইয়া বাঁশি বাজাইত। ইহা ছাড়াও শিবপদর আর একটা মস্ত বড় গুণ ছিল। তাহাদের সামাজিক মজলিসে, বৃদ্ধদের আসরেও তাহার ডাক পড়িত। অতি ধীর প্রকৃতির লোক শিবপদ, এবং লেখাপড়াও কিছু কিছু নিজের চেষ্টায় সে শিখিয়াছিল। এই জন্য তাহার পরামর্শ প্রবীণেরাও গ্রহণ করিত। গ্রামের মধ্যে সম্মান কত তাহার। আর সেই শিবপদ ছিল রাধিকার কৃতদাসের মতো। টাকা কড়ি সব থাকিত রাধিকার কাছে। তাতে বোনা কালো রঙের জমির উপর সাদা সুতার ঘন ঘর কাটা শাড়ি পরিতে রাধিকা খুব ভালোবাসিত। শিবপদ 12 মাস সেই কাপড়ই তাকে পরাইয়াছে। এই সময় কোথা হইতে 10 বৎসর নিরুদ্দেশ থাকিবার পর আসিল এই শম্ভু, সঙ্গে এই বাঘটা, একটা ছেঁড়া তাঁবু আর এক বিগত যৌবনা বেদেনী।
বাঘ ও তাবু দেখিয়া সকলে তাক লাগিয়া গেল। রাধিকা প্রথম যেদিন শম্ভুকে দেখিল, সেদিনের কথা তাহার আজও মনে আছে। সে এই উগ্র পিঙ্গল বর্ণ, উদ্ধত দৃষ্টি, কঠোর বলিষ্ঠ দেহ মানুষটিকে দেখিয়া বিস্মিত হইয়া গিয়াছিল। শম্ভুও তাহাকে দেখিতেছিল মুগ্ধ বিস্ময়ের সহিত। সেই প্রথম ডাকিয়া বলিল, এই বেদিনী, দেখি তোর সাপ কেমন। শখ দেখি যে খুব, পয়সা দিবা? পয়সা দিব না, তুই সাপ দেখালে আমি বাঘ দেখাবো। বাঘ? রাধিকা বিস্ময়ে স্তম্ভিত হইয়া গিয়াছিল। কে লোকটা? যেমন অদ্ভুত চেহারা, তেমনি কি অদ্ভুত কথা। বলে বাঘ দেখাইবে? এই শুনো শুনো, সত্য বলছো? বেশ, দেখো, আগে আমার বাঘ দেখো। বাঘ নিয়া তুমি কি করো? লড়াই করি, খেলা দেখাই। হ্যাঁ, দেখবি তু। বলিয়া সঙ্গে সঙ্গে সে খাঁচা খুলিয়া বাঘটাকে বাহির করিয়া তাহার সামনের দুই থাবা দুই হাতে ধরিয়া বাঘের সহিত মুখোমুখি দাঁড়াইয়াছিল। বেশ মনে আছে, রাধিকা বিস্ময়ে হতবাক হইয়া গিয়াছিল। শম্ভু বাঘটাকে খাঁচায় ভরিয়া রাধিকার সম্মুখে দাঁড়াইয়া বলিয়াছিল, তু এবার সাপ দেখা আমাকে। ওটা তোমার পোষ মেনেছে? বাঘিনী পোষ মানাতেই আমি ওস্তাদ আছি। কি যে হইয়াছিল রাধিকার এক বিন্দু আপত্তি পর্যন্ত করে নাই। দিন কয়েক পরেই সে শিবপদর সমস্ত সঞ্চিত অর্থ লইয়া শম্ভুর তাঁবুতে আসিয়া উঠিয়াছিল। চোখের জলে শিবপদর বুক ভাসিয়া গিয়াছিল, কিন্তু তাহাতে রাধিকার মমতা হওয়া দূরে থাক, লজ্জা হওয়া দূরে থাক, ঘৃণায় বিতরাগে তাহার অন্তর রি রি করিয়া উঠিয়াছিল। রাধিকার মা বাপ গ্রামের সকলে তাহাকে ছি ছি করিয়াছিল, কিন্তু রাধিকা তাহা গ্রাহ্যই করে নাই। সেই রাধিকার আনিত শিবপদর অর্থেই শম্ভুর এই তাঁবু ও খেলার জন্য সরঞ্জাম কেনা হইয়াছিল। সে অর্থ আজ নিঃশেষিত হইয়া আসিয়াছে। দুঃখেই দিন চলে আজকাল। শম্ভু যাহা রোজগার করে সবই নেশায় উড়াইয়া দেয়, কিন্তু রাধিকা একটি দিনের জন্য দুঃখ করে নাই। আর বেঈমান, এই বেঈমান কিনা এই কথা বলিল। সে একটা মদের বোতল বাহির করিয়া বসিল। ওদিকে নূতন তাঁবুতে আবার বাজনা বাজিতেছে। দোসরা দফার খেলা আরম্ভ হইবে। মদ খাইয়া রাধিকা হিংস্র হইয়া উঠিয়াছিল। ওই বাজনার শব্দে তাহার সমস্ত অন্তরটা যেন জ্বালা করিয়া উঠিল। উহাদের তাঁবুতে নিশীথ রাত্রে আগুন ধরাইয়া দিলে কেমন হয়? সহসা তাহাদের তাঁবুর বাইরে শম্ভুর ক্রুদ্ধ উচ্চ কণ্ঠস্বর শুনিয়া সে মত্ত তার উপর উত্তেজিত হইয়া বাহির হইয়া আসিল। দেখিল শম্ভুর সম্মুখে দাঁড়াইয়া কিষ্ট। তাহার পরনে ঝকঝকে সাজ পোশাক, চোখ রাঙা। সেই তখন কথা বলিতেছিল। কেনা এতে দোষটা কি হলো? তোমরা বসে রইছো, আমাগর খেলা হচ্ছে, খেলা দেখবার নিয়তা দিলাম, তা দোষটা কি হলো? ওই খেল দেখাবে, খেলোয়াড়ি আমার অপমান করতে আসছিস তুই? কি কিষ্ট কি বলিতে গেল, কিন্তু তাহার পূর্বেই উত্তেজিত রাধিকা
একটা ইট কুড়াইয়া লইয়া সজোরে তাহাকে লক্ষ্য করিয়া ছুঁড়িয়া বসিল। চবে রে, অব্যর্থ লক্ষ্য, কিন্তু কিষ্ট অদ্ভুত, সে বলের মতো লুফিয়া ধরিয়া ফেলিল। তারপর ইটটাকে লুফিতে লুফিতে চলিয়া গেল। বিস্ময়ে রাধিকা সামান্য কয়টা মুহূর্তের জন্য যেন স্তম্ভিত হইয়া গিয়াছিল। সে ঘোর কাটিতেই সে বর্ধিত উত্তেজনায় আবার একটা ইট কুড়াইয়া লইল। শম্ভু তাহাকে নিবৃত্ত করিল। সে সাদরে তাহার হাত ধরিয়া তাঁবুর মধ্যে লইয়া গেল। রাধিকা বিপুল আবেগে শম্ভুর গলা জড়াইয়া ফোপাইয়া ফোপাইয়া কাঁদিতে আরম্ভ করিল। আরে শোনো শোনো, আরে শুন না, এই মেলার বাদেই বা কিলে নিয়ে আসবো। খোল কেনা ফেলে দেখুইলা। তাঁবুর একটা ছেঁড়া ফাঁক দিয়া রাধিকা দেখিল তাঁবুর কানাত খুলিয়া দিতেছে, অর্থাৎ ভিতরে না গেলেও তাহারা যেন দেখিতে বাধ্য হয়। সে ক্রোধে গর্জন করিয়া উঠিল, দিব আগুন ধরাইয়া তাঁবুতে। শম্ভু গম্ভীর হইয়া ভাবিতেছিল। কিষ্ট চলন্ত ঘোড়ার পিঠে দাঁড়াইয়া কসরত দেখাইতেছে। রাধিকা একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, নতুন খেলা কিছু বার কর তুই, মানে বদনামি হবে, কেউ দেখবে না খেলা আমাগর। পুলিশে ধরাইয়া দিব সালাকে, মদের সন্ধান দিয়া দিব। ওদিকে টিয়া পাখিতে কামান দাগিল। সেই মেয়েটা তারের উপর ছাতা মাথায় দিয়া নাচিল। বাঘটার সহিত কিষ্ট লড়াই করিল। ইস, একটা থাবা বসাইয়া দিল বাঘটা। রাধিকা আপনাদের খেলার দৈন্যের কথা ভাবিয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। সঙ্গে সঙ্গে আক্রোশেও ফুলিতেছিল। তাঁবুটা আগুন ধরিয়া ধুধু করিয়া জ্বলিয়া যায়। কেরোসিন তেল ঢালিয়া আগুন ধরাইয়া দিলে কেমন হয়? পরদিন সকালে উঠিতে রাধিকার একটু দেরি হইয়া গিয়াছিল। উঠিয়া দেখিল শম্ভু নাই। সে বোধ হয় 2-4 জন মজুরের সন্ধানে গ্রামে গিয়াছে। বাহিরে আসিয়া সে শিহরিয়া উঠিল। কিষ্টর তাঁবুর চারিপাশে পুলিশ দাঁড়াইয়া আছে। একি সে শটান গিয়া দারোগার সামনে সেলাম করিয়া দাঁড়াইল। দারোগা তাহার আপাত মস্তক দেখিয়া বলিলেন, ডাকো সব, আমরা তাঁবু দেখব। কি কি কসুর করলাম হুজুর? মদ আছে কিনা দেখবো আমরা। ডাক বেটার ছেলেদের, এখান থেকেই ডাক। রাধিকা বুঝিল দারোগা তাহাকে এই তাঁবুরই লোক ভাবিয়াছেন, কিন্তু সে আর তাহার ভুল ভাঙাইল না। সে বলল, ভিতরে আমার কষি ছেলে রয়েছে হুজুর। আচ্ছা, ছেলে নিয়ে আসতে পারো তুমি, আর ডেকে দাও পুরুষদের। রাধিকা দ্রুত তাঁবুর মধ্যে প্রবেশ করিয়া সেই দেখা জায়গাটা আলগা মাটি সরাইয়া দেখিল 3টা বোতল তখনও মজুদ রহিয়াছে। সে একখানা কাপড় টানিয়া ভাঁজ করিয়া লইয়া বোতল 3টাকে পুরিয়া ফেলিল এবং সুকৌশলে এমন করিয়া বুকিয়ে ধরিল যে শীতের দিনে সযত্নে বস্ত্রাবৃত অত্যন্ত কচি শিশু ছাড়া আর কিছু মনে হয় না। তাঁবুর মধ্যেই কিষ্ট অঘরে ঘুমাইতেছিল। পায়ের ঠেলা দিয়া রাধিকা বলিল, এই আরে এই এই পুলিশ আইছে, পুলিশ আইছে, উঠ উঠ, বসে রইছে দুয়ারে, আরে উঠ না রে। সে অকম্পিত সংযত স্তনদানরত মাতার মতো শিশুকে যেন বুকে ধরিয়া বাহিরে লইয়া গেল। তাহার পিছনে পিছনেই কিষ্ট আসিয়া দারোগার সম্মুখে দাঁড়াইল। দারোগা প্রশ্ন করিলেন, এ তাঁবু তোমার? জি জি হুজুর। তাঁবু দেখবো আমরা, মদ আছে কিনা দেখবো। মেলার ভিড়ের মধ্যে শিশুকে বুকে করিয়া
বেদেনি ততক্ষণে জলরাশির মধ্যে জলবিন্দুর মতো মিশিয়া গিয়াছে। শম্ভু গুম হইয়া বসিয়াছিল। রাধিকা উপুড় হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছিল। শম্ভু তাহাকে নির্মমভাবে প্রহার করিয়াছে। শম্ভু ফিরিয়া আসিতে বিপুল কৌতুকে সে হাসিয়া পুলিশকে ঠকানোর বৃত্তান্ত বলিয়া তাহার গায়ে ঢলিয়া পড়িয়া বলিল, ভেলকি লাগাই দিছি দারোগার চোখে। শম্ভু কঠিন আক্রোশ ভরা দৃষ্টিতে রাধিকার দিকে চাহিয়া রহিল। রাধিকার সেদিকে ভ্রুক্ষেপও ছিল না। সে হাসিল। খাবা ছেলে খাবা? শম্ভু অতর্কিতে তাহার চুলের মুঠি ধরিয়া নির্মম ভাবে প্রহার করিয়া বলিল, সব মাটি করে দিছিস তুই। উহাকে আমি জেলে দিবার লাগি পুলিশে বলে আলাম, আর তুই করলি এ কাণ্ড। রাধিকা প্রথমটায় ভীষণ উগ্র হইয়া উঠিয়াছিল, কিন্তু শম্ভুর কথা সমস্তটা শুনিয়াই তাহার মনে পড়িয়া গেল গত রাত্রির কথা। সত্যি এই কথা তো সে বলিয়াছিল। সে আর প্রতিবাদ করিল না। নীরবে শম্ভুর সমস্ত নির্যাতন সহ্য করিয়া উপুড় হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। আজ অপরাহ্ন হইতে এই তাঁবুতে খেলা আরম্ভ হইবে। শম্ভু আপনার জীর্ণ পোশাকটি বাহির করিয়া পরিয়াছে। একটা কালো রঙের চোঙের মতো সরু প্যান্টালু আর একটা কালো রঙেরই খাটো হাতা কোট। রাধিকার পরনে পুরানো রঙিন ঘাগরা আর অত্যন্ত পুরনো একটা ফুল হাতা বডিস। অন্য সময় মাথার চুল সে বেনি বাঁধিয়া ঝুলাইয়া দিত, কিন্তু আজ সে বেনি বাঁধিল না। আপনাদের সকল প্রকার দীনতা ও জীর্ণতার প্রতি অবজ্ঞার ক্ষোভে তাহার যেন লজ্জায় মরিতে ইচ্ছা হইতেছিল। উহাদের তাঁবুতে কিষ্ট সেই বিড়ালির মতো গালমোটা স্থবিরার মতো স্থূলাঙ্গী মেয়েটা পরিয়াছে গেঞ্জির মতো টাইট পাজামা জামা, তাহার উপর জরিদার সবুজ সাটিনের একটা জাঙ্গিয়া ও কাঁচুলি ঢঙের বডিস। কুৎসিত মেয়েটাকে যেন সুন্দর দেখাইতেছে। উহাদের জয় ঢাকটার বাজনার মধ্যে কাঁসা পিতলের বাসনের আওয়াজের মতো একটা রেশ শেষকালে ঝংকার দিয়া উঠে। আর এই কতকালের পুরনো একটা ঢ্যাপ ঢ্যাপে জয় ঢাক, কিন্তু তবুও সে প্রাণপণে চেষ্টা করে জোরে করতাল পেটে। ওই বড় বাঘ! বড় বাঘ কি করে? পক্ষীরাজ ঘোড়া হয়, মানুষের সঙ্গে যুদ্ধ করে, মানুষের মাথা মুখে ভরে, চিবায় না। সে এবার লাফ দিয়া নামিয়া ভিতরে গিয়া বাঘটাকে খোঁচা দিল। জীর্ণ বৃদ্ধ বনচারী হিংস্র আর্তনাদের মতো গর্জন করিল। সঙ্গে সঙ্গে ও তাঁবুর ভিতর হইতে সবল পশুর তরুণ হিংস্র ক্রুদ্ধ গর্জন ধ্বনিত হইয়া উঠিল। মাচার উপরে রাধিকা দাঁড়াইয়াছিল। তাহার শরীর যেন ঝিমঝিম করিয়া উঠিল। ক্রুদ্ধ হিংসা ভরা দৃষ্টিতে সে ওই তাঁবুর মাচানের দিকে চাহিয়া দেখিল কিষ্ট হাসিতেছে। রাধিকার সহিত চোখাচোখি হইতেই সে হাঁকিল ফিন একবার, ওই বড় বড় বাঘ! ও তাঁবুর ভিতর হইতে দ্বিতীয়বার খোঁচা খাইয়া উহাদের বাঘটা এবার প্রবল গর্জনে হুঙ্কার দিয়া উঠিল।
রাধিকার চোখে জ্বলিয়া উঠিল আগুন। জনতা স্রোতের মতো কিষ্টর তাঁবুতে ঢুকিল। শম্ভুর তাঁবুতে অল্প কয়েকটি লোক সস্তায় আমোদ দেখিবার জন্য ঢুকিল। খেলা শেষ করিয়া মাত্র কয়েক আনা পয়সা হাতে শম্ভু হিংস্র মুখ ভীষণ করিয়া বসিয়া রহিল। রাধিকা দ্রুত পদে মেলার মধ্যে বাহির হইয়া গেল। কিছুক্ষণ পরেই সে ফিরিল একটা কিসের টিন লইয়া। শম্ভু বিরক্তি সত্ত্বেও সবিস্ময়ে প্রশ্ন করিল, কি ওটা? কেরাসিনি, আগুন লাগাই দিব উহাদের তাঁবুতে। পুরা পেলাম নাই, দুসের কম রইছে। লিয়ে আয় মত। দাউ দাউ করে জ্বলবে যখন। রাধিকা অন্ধকারের মধ্যে বাহিরে আসিয়া দাঁড়াইল। ওই তাঁবুতে তখনও খেলা চলিতেছে। তাঁবুর ছেঁড়া মাথা দিয়া দেখা যাইতেছিল কিষ্ট দড়িতে ঝুলানো কাঠের লাঠিতে দোল খাইতে খাইতে কসরত দেখাইতেছে। উফ, একটা ছাড়িয়া যায় আর একটা ধরিয়া দুলিতে লাগিল। দর্শকেরা করতালি দিতেছে। শম্ভু তাহাকে আকর্ষণ করিয়া বলিল, এখন লয়, সেই সেই নিশুত রাতে। তাহারা আবার মদ লইয়া বসিল। সমস্ত মেলাটা শান্ত স্তব্ধ, অন্ধকারে সব ভরিয়া উঠিয়াছে। বেদিনী ধীরে ধীরে উঠিল। এক মুহূর্তের জন্য তাহার চোখে ঘুম আসে নাই। ঘুমের মধ্যে একটা অস্থিরতায়, মনের একটা দুর্দান্ত জ্বালায় সে অহরহ যেন পীড়িত হইতেছে। সে বাহিরে আসিয়া দাঁড়াইল। গাঢ় অন্ধকার থমথম করিতেছে, সমস্ত নিস্তব্ধ। সে খানিকটা এদিক হইতে ওদিক পর্যন্ত ঘুরিয়া আসিল। কেহ কোথাও জাগিয়া নাই। সে আসিয়া তাঁবুতে ঢুকিল। ফস করিয়া একটা দেশলাই জ্বালিল। ওই কেরোসিনের টিনটা রহিয়াছে। তারপর শম্ভুকে ডাকিতে গিয়া দেখিল সে শীতে কুকুরের মতো কুণ্ডলি পাকাইয়া অঘরে ঘুমাইতেছে। তাহার উপর ক্রোধে ঘৃণায় রাধিকার মন ছি ছি করিয়া উঠিল। অপমান ভুলিয়া গিয়াছে, ঘুম আসিয়াছে। সে শম্ভুকে ডাকিল না। দেশলাইটা চুলের খোপায় গুজিয়া টিনটা হাতে লইয়া একাই বাহির হইয়া গেল। ওই পিছন দিক হইতে দিতে হইবে। ওদিকটা সমস্ত পুড়িয়া, তবে এদিকে মেলাটার লোকে আলোর শিখা দেখিতে পাইবে। ক্রূর হিংস্র সাপিনীর মতোই সে অন্ধকারের মধ্যে মিশিয়া সনসন করিয়া চলিয়াছিল। পিছনে আসিয়া টিনটা নামাইয়া হাঁপাইতে আরম্ভ করিল। চুপ করিয়া বসিয়া সে খানিকটা বিশ্রাম করিয়া লইল। বসিয়া থাকিতে থাকিতে তাঁবুর ভিতরটা একবার দেখিয়া লইবার জন্য সে কানাতটা সন্তর্পণে ঠেলিয়া বুক পাতিয়া মাথাটা গলাইয়া দিল। সমস্ত তাঁবুটা অন্ধকার। সরীসৃপের মতো বুকে হাঁটিয়া বেদিনী ভিতরে ঢুকিয়া পড়িল। খোপার ভিতর হইতে দেশলাইটা বাহির করিয়া একটা কাঠি জ্বালিয়া ফেলিল। তাহার কাছেই এই যে কেষ্ট একটা অসুরের মতো পড়িয়া অঘরে ঘুমাইতেছে। রাধিকার হাতের কাঠিটা জ্বলিতেই লাগিল। কেষ্টর কঠিন সুশ্রী মুখে কি সাহস! হ্যাঁ, বুকখানা কি সহরা, হাতের পেশিগুলো উফ কি নিটল। তাহার আশেপাশে ঘোড়ার খুরের দাগ। ছুটন্ত ঘোড়ার পিঠে কেষ্ট নাচিয়া ফেরে। ওই যে কাঁধে সদ্য ক্ষত চিহ্নটা, ওই দুর্দান্ত সবল বাঘটার নখের চিহ্ন। দেশলাইটা নিবিয়া গেল। রাধিকার বুকের মধ্যে তোলপাট্টা করিয়া উঠিল, যেমন করিয়াছিল শম্ভুকে প্রথম দিন দেখিয়া। না,
আজিকার আলোড়ন তাহার চেয়েও প্রবল। উন্মত্তা বেদেনী মুহূর্তে যাহা করিয়া বসিল তাহা স্বপ্নের অতীত। সে উন্মত্ত আবেগে খ্রিস্ট সবল বুকের উপর ঝাঁপ দিয়া পড়িল। কে? রাধি? দাঁড়াও দাঁড়াও মদানি। না, চল, উঠ উঠ, এখনই উঠ, এখান থেকে পলাই চল, পলাই চল। কোথা? ওই ওই দেশান্তরে, দেশান্তর। দেশান্তরে? তাবু টাবু? থাক ভৈরা, ও শম্ভু লিবে, তুমি আর রাধিকা লিবা, উহাকে দাম দিবা না? উন্মত্ত বেদিনী, তার উপর দুরন্ত যৌবন। খ্রিস্ট দ্বিধা করিল না, বলিল, চল চল তবে চল। চলিতে গিয়া রাধিকা থামিল। দাঁড়াও দাঁড়াও। সে কেরোসিনের টিনটা শম্ভু তাঁবুর উপর ঢালিয়া দিয়া মাঠের ঘাসের উপর দিয়া চলিতে চলিতে বলিল, চল 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 চল। টিনটা শেষ হতেই সে দেশলাই জ্বালিয়া কেরোসিন সিক্ত ঘাসে আগুন ধরাইয়া দিল। মরুক বুড়া পুইরা। প্রদীপের গল্প স্বল্প আজ এই পর্যন্ত। পরের সপ্তাহে শনিবার ঠিক বিকেল 5টায় হাজির হব এক নতুন গল্প নিয়ে। শুনছেন তো আপনি? অন্যকে শোনানোর জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফান্টান।